আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি চুক্তিতে একদিকে শান্তির দূত হিসেবে তুলে ধরা হচ্ছে এই পাকিস্তানকে, আর অন্যদিকে সেই পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই পাকিস্তান থেকে জঙ্গি লেলিয়ে দিচ্ছে ভারতে নাশকতা চালানোর জন্য। যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সন্ত্রাসবাদী হুমকির মূল উৎস হিসেবে দায়ী করছেন আফগানিস্তানকে, জানেন কি সেই পাকিস্তানি আবার রাজধানী দিল্লিতে বড়সড় নাশকতার পরিকল্পনা করেছিল। ভারতের বুকে নাশকতার লোন উলফ হামলাকারী তৈরির পথে হাঁটছে ওই জঙ্গি সংগঠনগুলো। কাদের বলা হয় এই লোন উলফ? কিভাবে কাজ করে তারা? হ্রদের শহর নামে পরিচিত ভোপাল কেন বারবার জঙ্গি নিয়োগকারীদের একেবারে নজরে? কি কারণে এই শহরকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিচ্ছে জঙ্গিরা? ভারতীয় গোয়েন্দাদের তৎপরতায় ফের একবার দেশের অভ্যন্তরে থাকা সম্ভাব্য নাশকতাকারী আর তাদের সহযোগীদের চক্রান্তের পর্দাফাঁস হলো কিভাবে? সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশের প্রশ্নে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারগুলোর কঠোর অবস্থানকে এবার চাপে ফেলে দিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের কট্টরপন্থী জঙ্গিদের সমর্থনকারী গোষ্ঠীগুলোকে। সেই কারণে কি আবারও ভারত বিরোধী প্রচার চালাচ্ছে প্রতিবেশী দুই শত্রুপক্ষ? সন্ত্রাসের বিষ দাঁত উপড়ে ফেলতে কিভাবে গুটি সাজাচ্ছে ভারত? দোভালের দাবার চালে ফের বানচাল আইএসআই এর আর জঙ্গিদের ছক। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আমেরিকা ইরানের রক্তক্ষয়ী যুদ্ধের অবশেষে ইতি ঘটেছে। গত বুধবারই সমঝোতাপত্রে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর এই সমঝোতাপত্রের শিরোনামে মধ্যস্থতাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে ওই পাকিস্তানের নাম, অর্থাৎ শান্তির দূতের ভূমিকায় উঠে এসেছে ওই শেহবাজ মুনিরের দেশ। এই ছবির বিপরীতেই আবার দেখা যাচ্ছে একেবারে দাঁত নখ বের করা জঙ্গি পালনকারী ওই পাকিস্তানকে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআই দিন রাত ভারতকে রক্তাক্ত করার ছক কষে যাচ্ছে। ইতিমধ্যেই আইএসআই এর সঙ্গে সরাসরি যুক্ত একটি সন্ত্রাসবাদী চক্রের সন্ধান পেয়েছে দিল্লি পুলিশ। ওই মডিউলের 7 সদস্যকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, আর ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 5টি অত্যাধুনিক পিস্তল, যার মধ্যে আবার রয়েছে তুর্কি জিগানা পিস্তল এবং 41টি তাজা কার্তুজ। ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে রাজধানী দিল্লি, এনসিআর এবং তার সংলগ্ন এলাকায় বড় ধরনের নাশকতার ছক কষেছিল তারা। জিজ্ঞাসাবাদে এই জঙ্গিরা স্বীকার করেছে পাকিস্তান থেকে তাদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল এমন কিছু জায়গায় আঘাত করতে যাতে ভারতে বহু মানুষের প্রাণহানি এবং তীব্র আতঙ্কের একটা পরিস্থিতি তৈরি করা যায়। একই সঙ্গে তাদের উদ্দেশ্য ছিল সমাজে তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা এবং অস্থিরতা তৈরি করে দেশে একটা দাঙ্গা পরিস্থিতিকে উস্কে দেওয়া। ধৃতদের মোবাইল ফোন এবং বয়ান থেকে জানা যাচ্ছে যে তারা ইতিমধ্যেই একাধিক স্পর্শকাতর এলাকা রীতিমতো রেইকি করেছিল। তালিকায় ছিল দিল্লির বেশ কিছু অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহাসিক মন্দির এবং ধর্মীয় স্থান, এমনকি হরিয়ানা এবং হিসারের কিছু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির ওপরেও তাদের নজর ছিল। এছাড়াও টার্গেট করা হয়েছিল দিল্লির অন্যতম প্রবেশদ্বার তথা সোনিপথ হাইওয়ের একটি অত্যন্ত জনপ্রিয় এবং জনবহুল ধাবাকে। জিজ্ঞাসাবাদে আরও জানা যাচ্ছে যে দিল্লি, এনসিআর এবং সংলগ্ন অঞ্চলের বেশ কয়েকজন প্রভাবশালী ধর্মীয় নেতাকে সুনির্দিষ্টভাবে টার্গেট করার পরিকল্পনা ছিল ওই মডিউলটির। পাকিস্তানের হ্যান্ডলারদের নির্দেশেই ওই ধর্মীয় নেতাদের যাতায়াতের রুট, তাদের আশ্রম বা বাসভবন, এমনকি নিরাপত্তা ব্যবস্থার উপরেও নজরদারি চালানো হচ্ছিল। কোনো একজন বড় ধর্মীয় নেতাকে হত্যা করে দেশ জুড়ে বড় ধরনের একটা সাম্প্রদায়িক হিংসাচরণই ছিল ওই জঙ্গিদের মূল উদ্দেশ্য। তদন্তে উঠে এসেছে পাকিস্তান থেকে এই চক্র পরিচালনা করত শাহজাদ ভাট্টি এবং আজমল গুজ্জার। জঙ্গিরা এই সমস্ত জায়গার ছবি, ভিডিও এবং নিখুঁত ভৌগোলিক অবস্থান সংগ্রহ করে ওই পাকিস্তানের হ্যান্ডলারদের কাছে পাঠিয়েছিল বলে জানা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, কে এই শাহজাদ ভাট্টি এবং আজমল গুজ্জার? শাহজাদ ভাট্টি এবং তার প্রধান সহযোগী এই আজমল গুজ্জার হলো পাকিস্তান ভিত্তিক দুই কুখ্যাত গ্যাংস্টার, যারা বর্তমানে পাকিস্তানের আইএসআই এর ছত্রছায়ায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বা হ্যান্ডলার হিসেবে কাজ করছে। শাহজাদ ভাট্টি মূলত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা।
2013 সাল থেকে পাকিস্তানের স্থানীয় রেকর্ড অনুযায়ী সে চুরি, ডাকাতি এবং গ্যাংস্টার সংস্কৃতির সঙ্গে যুক্ত। পরবর্তীতে সে দুবাই এবং সংযুক্ত আরব আমিরশাহিতে পাড়ি জমায় এবং সেখানেও ওই ভাঙাচোরা লোহা এবং ডেয়ারি ফার্মের ব্যবসার আড়ালে নিজের আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্ক বাড়াতে থাকে। শাহজাদ ভাট্টি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। সে নিজেকে একেবারে আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে তুলে ধরতে 333 ব্র্যান্ডিং ব্যবহার করে। সহজভাবে বললে এই শাহজাদ ভাট্টি সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত উস্কানিমূলক বা ওই গ্যাংস্টার কালচারের ভিডিও পোস্ট করে সেগুলোর ব্যাকগ্রাউন্ডে, ক্যাপশনে বা ভিডিওর ওপর বড় বড় অক্ষরে ওই 333 লেখা থাকে। ভারত পাকিস্তান ইস্যু, ধর্ম নিয়ে উস্কানিমূলক ভিডিও বানিয়ে সে লক্ষাধিক ফলোয়ার ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। আর এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর মাধ্যমেই সে ভারতের বেকার এবং অপরাধপ্রবণ যুবকদের টার্গেট করে আর তাদের টাকার লোভ দেখিয়ে নিজের মডিউলে যুক্ত করে। এখানে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে জম্মু ও কাশ্মীরের পুলিশ ডিরেক্টর জেনারেল নলিন প্রভাস এবং জাতীয় তদন্তকারী সংস্থা শাহজাদ ভাট্টিকে ভারতের বিরুদ্ধে ড্রোন এবং নার্কো টেরর মডিউল পরিচালনার অন্যতম প্রধান খলনায়ক হিসেবে চিহ্নিত করেছে। 2024 সালে পাঞ্জাবের জলন্ধরে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বাড়ির সামনে গ্রেনেড হামলার নেপথ্যেও এই ভাট্টির হাত ছিল বলেই জানা গেছে। আর আজমাল গুজ্জার হলো ওই শাহজাদ ভাট্টির সবচেয়ে বিশ্বস্ত এবং ডান হাত বলেই পরিচিত। পাকিস্তান এবং আন্তর্জাতিক সীমান্তে অস্ত্র এবং মাদকের চোরাচালান সরাসরি তদারকি করে এই আজমাল। শাহজাদ ভাট্টির হোক কিংবা ওই আজমাল গুজ্জার, এদের টাইটেলগুলোতে কিন্তু বিভ্রান্ত হবেন না, এরা প্রত্যেকেই কিন্তু মুসলিম। এদিকে দিল্লি পুলিশের হাতে যে 7 জঙ্গি গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোবাইল, চ্যাট এবং ভয়েস নোট। আর তা থেকেই পরিষ্কার জানা যাচ্ছে যে ওই আজমাল গুজ্জার সরাসরি এই ভারতীয় অপারেটিভদের নির্দেশ দিচ্ছিল। জিজ্ঞাসাবাদে আরও একটি বড় তথ্য সামনে এসেছে। কুখ্যাত গ্যাংস্টার দীপক আক্রোলা, যার বিরুদ্ধে ইতিমধ্যেই খুন এবং ডাকাতির 23টিরও বেশি মামলা রয়েছে, সে জেলের ভেতরে বসে মোবাইল ফোনের মাধ্যমে এই চক্রটির মধ্যে সমন্বয় সাধন করছিল বলে জানা যাচ্ছে। সে নিজের সহযোগী আনাস ত্যাগীর মাধ্যমে পাকিস্তানের হ্যান্ডলার আজমাল গুজ্জারের সঙ্গে যোগাযোগ রাখত এবং সীমান্ত পার থেকে আসা অস্ত্রের চালানের ব্যবস্থা করে দিত। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এনক্রিপ্টেড চ্যাটের মাধ্যমে বেকার যুবকদের আন্ডারওয়ার্ল্ডের গ্ল্যামার আর প্রচুর টাকার লোভ দেখিয়ে এই মডিউলে নিয়োগ করা হতো। যেমন ধৃত আরিফ নামের এক অভিযুক্ত একাধিক ইউপিআই অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় 1 লক্ষ টাকা দিয়ে পাকিস্তান থেকে আসা একটি তুর্কি জিগানা পিস্তল কিনেছিল বলেও জানা যাচ্ছে। আরও জানা যাচ্ছে যে পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে পাঞ্জাব সীমান্তে অস্ত্র এবং হেরোইন ফেলা হতো। এরপর ডেড ড্রপ পদ্ধতিতে তা দিল্লির এই সন্ত্রাসবাদী মডিউলের হাতে পৌঁছে দেওয়া হতো। আর মাদক বিক্রির টাকা দিয়েই মূলত এই সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করা হতো। অর্থাৎ বুঝতেই পারছেন কিভাবে পাকিস্তান মুখোশের আড়ালে ভারতের বিরুদ্ধে নাশকতার ষড়যন্ত্র পুরো দমে চালিয়ে যাচ্ছে। তারপরেও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সন্ত্রাসবাদী হুমকির মূল উৎস হিসেবে দায়ী করছেন আফগানিস্তানকে। জানেন কি, ভারতকে অস্থিতিশীল করতে নতুন কৌশল হিসেবে লোন উলফ হামলাকারী তৈরির পথে হাঁটছে ওই জঙ্গি সংগঠনগুলো। কি এই লোন উলফ মডেল? তারা কিভাবেই বা কাজ করে? আর হ্রদের শহর নামে পরিচিত ওই ভোপাল কেন বারবার জঙ্গি নিয়োগকারীদের একেবারে নজরে রয়েছে? আপনারা জানেন যে মধ্যপ্রদেশের ভোপাল শহর লেকের শহর বা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে পরিচিত। সেখানে সাম্প্রতিক এক সন্ত্রাসবাদ বিরোধী তদন্তের একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সেখানকার তিলা জামালপুরা এলাকা থেকে 35 বছর বয়সী মোহাম্মদ ফরাজকে গ্রেপ্তার করেছে এটিএস। মোহাম্মদ ফরাজ নাকি লোন উলফ হামলার জন্য প্রস্তুত হচ্ছিল বলেই জানা যাচ্ছে। তদন্তকারীদের দাবি 2021 সালের কোভিডের দ্বিতীয় দফার সময় এই মোহাম্মদ ফরাজ অনলাইনে জিহাদি কন্টেন্ট দেখা শুরু করে। পরে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মাধ্যমে এনক্রিপ্টেড প্ল্যাটফর্মে পাকিস্তান ভিত্তিক ওই হ্যান্ডলারদের সঙ্গেও যোগাযোগ করে। তার ডিভাইস থেকে জঙ্গি প্রচার সামগ্রী, নৃশংস হত্যার ভিডিও, উগ্রপন্থী সাহিত্য এবং এমন কন্টেন্ট উদ্ধার হয়েছে যা তরুণদের প্রভাবিত করার উদ্দেশ্যে তৈরি।
তদন্তে আরও জানা যাচ্ছে যে সে পাসপোর্টও তৈরি করে আফগানিস্তানে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার পরিকল্পনা করছিল। আপনাদের আরও জানিয়ে রাখি যে এই মামলার সূত্র ধরেই উত্তরপ্রদেশের সাহারানপুর, রাজস্থানের আলওয়ার এবং বিহারের মধুবনী থেকে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই ধৃতদের মধ্যে রয়েছে নাইম আবদুল্লাহ কুরেশি, মোহাম্মদ শাকির মেভ এবং 65 বছর বয়সী ইজহার উল হক, যাকে আবার এই নেটওয়ার্কের আমির বা আদর্শগত নেতা বলে মনে করা হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন এই গোষ্ঠীর সদস্যরা মৃত জঙ্গিদের নামে ভুয়ো পরিচয় ব্যবহার করত এবং নিয়মিত অনলাইনে বৈঠক করত। ফরাজ নিজেও নাকি এক পাকিস্তানি জঙ্গির নাম ব্যবহার করছিল। শুধু তাই নয়, সে নিজে র্যাডিকালাইজড হওয়ার পাশাপাশি অন্যদেরও প্রভাবিত করার চেষ্টা করছিল বলেও জানা যাচ্ছে। আর এখন প্রশ্ন হচ্ছে, এই লোন উলফ মডিউলটা কি? দেখুন, ওই লোন উলফ মানে কোনো নেকড়ে টেকড়ে কিছু নয়। এর আসল অর্থ হলো একক অপারেটর। চিরাচরিত জঙ্গি হামলার মতন এতে কোনো বড় দল বা সুসংগঠিত কোনো স্কোয়াড থাকে না। একজন ব্যক্তি নিজেই অস্ত্র জোগাড় করে এবং নিজেই হামলার স্থান নির্বাচন করে। অর্থাৎ এই লোন উলফ হলো একক জঙ্গির একটি পোশাকি নাম। যেহেতু এই জঙ্গিরা কোনো প্রথাগত আস্তানায় থাকে না বা বড় কোনো দলের সঙ্গেও যোগাযোগ রাখে না, তাই গোয়েন্দা সংস্থা বা পুলিশের পক্ষে এদের ট্র্যাক করাটা কিন্তু যথেষ্ট কঠিন। এই ঘটনার পর আবারও সামনে এসেছে ওই ভোপালের সঙ্গে জড়িত একাধিক পুরনো সন্ত্রাসবাদী মামলার তথ্য। গত এক দশকে বিভিন্ন সংস্থায় গ্রেপ্তার করা অন্তত 71 জন সন্দেহভাজন বর্তমানে ওই ভোপাল সেন্ট্রাল জেলে বন্দী, যাদের মধ্যে সিমি, পিএফআই, হিজবুত তাহরির এবং আইসিস ও জামাত উল মুজাহিদিন বাংলাদেশের সঙ্গে যুক্ত অভিযুক্তরাও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভোপালকে জঙ্গি নিয়োগকারী এবং হ্যান্ডলারদের লক্ষ্যবস্তু করার পেছনে এক নয় একাধিক কারণ রয়েছে। এর মধ্যে প্রধান কারণ হলো ভোপালের ভৌগোলিক অবস্থান। ভোপাল ভারতের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত, ফলে রেল, সড়ক এবং আকাশপথে ভালোভাবে যুক্ত। আর এর ফলে কোনো মডিউল ভোপালে বসে কাজ করলে খুব সহজেই সমগ্র ভারতের অপারেটিভদের সঙ্গে সমন্বয় রক্ষা করতে পারে। আবার কোনো বড় হামলার পর দেশের অন্যান্য প্রান্তে দ্রুত ছড়িয়ে পড়ার বা আত্মগোপন করারও একটা সুবিধে রয়েছে। আর দ্বিতীয়ত, ভোপালের পুরনো এলাকায় গিঞ্জি গলি আর ভাড়া বাড়ি সহজে লুকিয়ে থাকার পক্ষে ভালো। ফলে জঙ্গিরা দীর্ঘদিন গোপনে থাকা বা ওই স্লিপার সেল চালাতে ভোপালকেই তাদের সেফ হাউস হিসেবে বেছে নেয়। তৃতীয়ত, ভোপাল ও তার সংবেদনশীল সংলগ্ন অঞ্চলগুলোতে অতীতেও একাধিক কট্টরপন্থী সংগঠনের গভীর নেটওয়ার্ক ছিল। আর সেই পুরনো নেটওয়ার্কের সূত্র ধরেই নতুন নিয়োগের চেষ্টা তুলনামূলকভাবে সহজ। আর চতুর্থত হলো, বর্তমানে জঙ্গি নিয়োগকারীরা সোশ্যাল মিডিয়া এবং এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করছে। আর ওই ভোপালের মতন উন্নয়নশীল শিক্ষাকেন্দ্রে বহু আইটি এবং প্রযুক্তি সচেতন তরুণ পড়াশুনো বা চাকরির খোঁজে আসে। আর পাকিস্তানের হ্যান্ডলাররা এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ আর রিলস বা ভিডিওর মাধ্যমে এদের মগজ ধোলাই করে ওই লোন উলফ হিসেবে গড়ে তোলার ব্লুপ্রিন্ট তৈরি করে। আর সর্বশেষ কারণটা হলো ধর্মীয় বা সামাজিক সভার আড়ালে প্রচারের সুযোগ। হিজবুত তাহরির মামলার চার্জশিটে এনআইএ জানিয়েছে যে ভোপালে এই নিয়োগকারীরা সরাসরি উগ্রবাদ প্রচার না করে সাধারণ ধর্মীয় সভা বা শিক্ষামূলক আলোচনার আয়োজন করত। আর সাধারণ আলোচনার ছদ্মবেশে তারা ভারত বিরোধী এবং লোক দেখানো প্রচার চালিয়ে যুবকদের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ঢুকিয়ে দিত, যা সাধারণ মানুষের চোখে খুব একটা পড়তো না। তবে মধ্যপ্রদেশের পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে জোরালো সমন্বয়ের কারণে এই সমস্ত গোপন ষড়যন্ত্র হামলার রূপ নেওয়ার আগেই কিন্তু একেবারে ভেস্তে দেওয়া গেছে। এবারও গোয়েন্দাদের তৎপরতায় যে বড়সড় নাশকতার ছক বানচাল করে দেওয়া হয়েছে তা আমি আগেই বলেছি। সুতরাং বুঝতেই পারছেন, বিশ্বের কাছে শান্তির দূত সেজে পাকিস্তান কিভাবে ভারতের অভ্যন্তরে জঙ্গিদের লেলিয়ে দিচ্ছে। আর এবার বাংলাদেশের কট্টরপন্থীরাও ওই পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে, যার কারণে বিষয়টা আরও জোরদার হয়েছে। তবে সীমান্ত নিরাপত্তা অনুপ্রবেশের প্রশ্নে কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকার কঠোর অবস্থান নেওয়ায় এবার কিন্তু চাপে পড়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের কট্টরপন্থী গোষ্ঠীগুলো। সীমান্ত সম্পূর্ণ অবৈধ করে তোলার সরকারি উদ্যোগের ফলেই এখন ছটফট করছে রীতিমতো ওই কট্টরপন্থী আর জঙ্গিরা।
তাই তারা রাগের বশে নতুন করে তথ্যযুদ্ধ এবং উস্কানিমূলক প্রচার শুরু করেছে। গোয়েন্দাদের নজরদারিতে ধরা পড়েছে যে জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের কিছু কট্টরপন্থী গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাতার ভারত বিরোধী প্রচার চালাচ্ছে। সম্প্রতি একাধিক ভুয়ো খবর, যেমন বিএসএফ দ্বারা 19 জন বাংলাদেশিকে গুলি করে হত্যা বা বিজেপির পাসপোর্ট কেড়ে নেওয়া, এমন নানান খবর ছড়িয়ে ওই সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় আবেগকে একটা উস্কে দেওয়ার চেষ্টা চলছে, যা পরে আন্তর্জাতিক স্তরে সম্পূর্ণ মিথ্যে খবর বলেই প্রমাণিত হয়েছে। অনুপ্রবেশ ইস্যুতে ভারতের কঠোর অপারেশন পুশব্যাকের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এই গোষ্ঠীগুলো ওই সাধারণ মানুষকে একেবারে উস্কে দিয়ে মানব ঢাল বানিয়ে সীমান্তের দিকে পদযাত্রার ডাক দেওয়ার মতন জঘন্য কৌশল ব্যবহার করছে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই সীমান্তে ভারতের এই কড়া পাহারার কারণে সরাসরি এখন আর ওই জঙ্গি অনুপ্রবেশ করাতে না পেরে ওই শাহজাদ ভাট্টির মতন দুবাই বা পাকিস্তান ভিত্তিক গ্যাংস্টারদের ব্যবহার করছে। তবে ভারত কিন্তু চুপ করে বসে নেই। সীমান্ত পারের সন্ত্রাসবাদ আর ওই হাইব্রিড যুদ্ধ সম্পূর্ণরূপে নির্মূল করতে ভারত সরকার বর্তমানে 4টি স্ট্র্যাটেজি নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রহার নীতি এবং স্মার্ট বর্ডার প্রজেক্ট, এই যৌথ প্রয়াসে সন্ত্রাসের একেবারে 20 দাঁত উপড়ে ফেলতে ভারত কিন্তু সন্তর্পণে গুটি সাজাচ্ছে। প্রথমত আপনারা জানেন যে পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্তে ফাঁক ফোকর গলে অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে প্রথাগত কাঁটাতারের বেড়ার বদলে প্রযুক্তির দেওয়াল তোলা হচ্ছে। আর দ্বিতীয়ত, ভারত এখন সন্ত্রাসের আর্থিক উৎস বা টেরর ফান্ডিং সম্পূর্ণ অবরুদ্ধ করার কৌশল নিয়েছে। পাকিস্তান ভিত্তিক গ্যাংস্টার এবং আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটগুলোর ওপর এনআইএ এবং ইডি যৌথভাবে ক্র্যাকডাউন শুরু করেছে। পাশাপাশি কঠোর ফরেনসিক অডিট চালানো হচ্ছে। আর তৃতীয়ত হলো হোল অফ গভর্নমেন্ট মডেল। এই মডেলের অধীনে মাল্টি এজেন্সি সেন্টার ভারতের সমস্ত রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ঘটিয়ে রিয়েল টাইম তথ্যের ভিত্তিতে জঙ্গি মডিউলগুলোকে অত্যন্ত দ্রুত এবং নিখুঁতভাবে একেবারে ধ্বংস করে দিচ্ছে। আর চতুর্থত, ভার্চুয়াল প্রোপাগান্ডা ব্লক বা প্রহার কৌশলের অধীনে ভারত সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের মাধ্যমে অনলাইন উস্কানি বন্ধ করছে এবং পরিবার ও সমাজের সহায়তায় বিভ্রান্ত হওয়া যুবকদের ডির্যাডিক্যালাইজড করে মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। কারণ ভারত সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে ভারত জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে। ফলে পাকিস্তান হোক কিংবা বাংলাদেশ, তাদের মদতপুষ্ট জঙ্গিরা যতই ছক করুক না কেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দাবার চালে ভারত কিন্তু তাদের 20 দাঁত উপড়ে দিতে একদম প্রস্তুত। আর বেশি বেগরবাই করলে ভারত যে তার উচিত শিক্ষা দেবে তা বলাই বাহুল্য। কারণ এই ভারত অন্য ভারত, নতুন ভারত। আজ এ পর্যন্তই। বন্দে মাতরম। নমস্কার।